বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু আইন 2013 সালের আইন, 2013 সালের 24 নং আইন, আবার 18 সালে আছে সংশোধনী। যাক, সংশোধনের দেওয়ার দরকার নাই, 2013 সালের আইন হিসাবে গণ্য। এই আইনে আমরা রিডিংই পড়ব, থাকে থাকে এমসিকিউ গুলো আমি আপনাদের সাথে বলবো। তাহলে এই সংক্ষিপ্ত শিরোনামা পরিবর্তন, এই আইন 2013 নামে অভিহিত হবে। এই আইন শিশু আইন 2013 নামে অভিহিত হবে। তারপরে আছেন আইনানুগ বা বৈধ অভিভাবক। আইনানুগ বা বৈধ অভিভাবক কারা? আইনানুগ বা বৈধ অভিভাবক হচ্ছে লোকে শিশুর কল্যাণার্থে আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক। শিশুর কল্যাণার্থে এই এই আইনের অধীনে 7 ধারা আছে শিশুর কল্যাণে যে নিয়োজিত থাকবেন এবং আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত, আদালত যাতে নিয়োগ দেবেন, আদালত যাকে নিয়োগ দেবেন ওই ব্যক্তি, এবং এবং হচ্ছে ঘোষিত অভিভাবক। ঘোষিত অভিভাবক কারা? ঘোষিত অভিভাবক হচ্ছে পিতা মাতা, তারপরে তার তত্ত্বাবধানকারী, তারপরে হচ্ছে এই দত্তক নেছে, এই সমস্ত ব্যক্তিগুলো ঘোষিত অপরাধী, ঘোষিত অভিভাবক। এদেরকে ঘোষণা করছে বা এইভাবে এই অভিভাবকগুলো বলা হয়। তাহলে শিশু কল্যাণার্থে যে যে দায়িত্ব পালন করবে তিনি হলো অভিভাবক, আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত। আদালত যারা ঘোষণা করবেন, এছাড়া পিতা মাতা, তারপরে আত্মীয় স্বজন, এরকম কিছু লোককে যারা দত্তক নেয় এদেরকে বলে। এখন আসেন 3 ধারা আইনি সহিত সংঘাতে জড়িত শিশু। 2-3 কি এভাবে মনে রাখা লাগবে না, সংজ্ঞা পড়তেছি আমরা কোনটাতে কি বলে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু এই দণ্ডবিধি আইনের 82 এবং 83 ধারার বিধান সাপেক্ষে বিদ্যমান কোনো আইনের অধীনে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত, যদি কোনো শিশু অপরাধের দায়ে অভিযুক্ত হয় এবং বিচারে দোষী সাব্যস্ত হয়, তাহলে কোনো শিশু যদি অপরাধে অভিযুক্ত হয়, কারণ নামে অপরাধে অভিযুক্ত হয়েছে, মামলা হয়েছে এবং কি বিচারে দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে আইনের সহিত সংঘাতে জড়িত, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। আর একটা জিনিস জানেন, এই শিশুকালে শিশু আইনের যদি কোনো শিশু অপরাধ করে ফেলে, আপনারা জানেন দণ্ডবিধি, যদি ফৌজদারি অপরাধে কেউ অপরাধী হয় 8 পূর্ণ বয়সের পরে তার কিন্তু আর সরকারি চাকরি হয় না, দণ্ড যদি ভোগ করে ফেলা যায়, ঠিক আছে, অথবা চাকরি থাকাকালীন যদি তার দণ্ড হয়, চাকরি থাকে না। কিন্তু শিশু আইনে যদি কোনো শিশুর হয়, দণ্ড হয়, তাহলে ভবিষ্যৎ তার এই দণ্ডের জন্য কোনো কোনো কাগজ কলমও উঠবে না এবং এর ভবিষ্যৎ চলার জন্য কোনো সমস্যার সৃষ্টি হবে না। এটা শিশু আইনের কথা, মনে পড়লে বললাম। এইগুলো হলো এমসিকিউ। তাহলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, আইনের সাথে সংঘাতে মানে এর নামে অভিযোগ হয়েছে, এ অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে, অথবা বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন ওই বাচ্চারা। তাহলে এমন শিশুকে কি বলা হয়? অপরাধের দায়ে অভিযুক্ত বা বিচারে দোষী সাব্যস্ত। অপরাধের দায়ে দোষী এবং অপরাধের দায়ে অভিযুক্ত এবং বিচারে দোষী সাব্যস্ত হলে এই সমস্ত শিশুকে কি শিশু বলা হয়? আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। আমাদের উস্তাদ পুলিশ হেড করার ডাক আজ ফোন দিতে চাইছিলাম, 3 দিন দেয়নি। এরপর আছেন আইনের সংস্পর্শে আসা শিশু। আইনের সংস্পর্শে আসা শিশু এরা আর কিরা? আইনের সংস্পর্শে আসা এমন কোনো শিশু যা বিদ্যমান কোনো আইনের অধীনে অপরাধের শিকার বা সাক্ষী, কোনো আইনের অধীনে কোনো অপরাধের শিকার অথবা সাক্ষী হয়েছেন, তিনি অপরাধের শিকার হয়েছেন বা সাক্ষী হয়েছেন, এই শিশুকে কি বলা হয়? আইনের সংস্পর্শে আসা শিশু। এই শিশুকে কি বলা হয়? আইনের সংস্পর্শে আসা শিশু। দণ্ড পড়া লাগবে না, ধারা পড়া লাগবে না, নিরাপদ স্থান। এই শিশুর নিরাপদ স্থানটা কোথায়? শিশুর নিরাপদ স্থান আছে এমন কোনো স্থান বা প্রতিষ্ঠান যা কর্তৃপক্ষ বা শিশু আদালত, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রফেশনাল কর্মকর্তা ক্ষেত্রমতে অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত শিশুকে নিরাপদ হেফাজতে রাখিবার দায়িত্ব পালন করেন। তাহলে শিশুর নিরাপদ স্থান কোথায়? শিশুর নিরাপদ স্থানগুলো খেয়াল করেন। কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান এমন কোন স্থান বা প্রতিষ্ঠান যার কর্তৃপক্ষ এই আইনের অধীনে শিশু আদালত বা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রফেশনাল কর্মকর্তা। 1 নম্বর পুলিশ কর্মকর্তা, প্রফেশনাল কর্মকর্তা ক্ষেত্রমতে অন্য কোনো ব্যক্তি,
অন্য কোনো ব্যক্তি কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত শিশুর নিরাপদ, মানে খালি কে আছে? পুলিশ আছে, প্রফেশনাল কর্মকর্তা আছে, অপর কোনো ব্যক্তি আছে, অন্য কোনো ব্যক্তি হতে পারে। কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত শিশুর নিরাপদ হেফাজত রাখিবার দায়িত্ব পালন করেন। নিরাপদ হেফাজত জানেন বিভিন্ন জায়গা সেফ হোম বলে, বা আমাদের যশোর আছে, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই পাশে একটা শিশু মানে বালকদের রাখে। তারপরে বাগেরহাটও আছে, আমার জানা মতে বাগেরহাটও আছে। এটা নিরাপদ স্থান। তাহলে এটা কিনা রাখলো? কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত শিশুকে নিরাপদ হেফাজতে রাখিবার যারা দায়িত্ব পালন করে, এরা শিশুদের নিরাপদ হেফাজতে রাখার দায়িত্ব পালন করে। এছাড়া যে কোনো ব্যক্তি করতে পারে, ক্ষেত্র মতে যে কোনো ব্যক্তি করবে, প্রফেশনাল কর্মকর্তা পারে, এবং পুলিশ কর্মকর্তা এই নিরাপদ স্থান রাখার জন্য দায়িত্ব পালন করতে পারে। এরপরে চলে যান বর্ধিত ব্যক্তি আছে। ব্যক্তি হচ্ছে দণ্ডবিধি যা পারছেন ওইটাই। তারপরে ভিক্ষা, এই শিশুকে ভিক্ষা অর্থ কোনো ব্যক্তির নিকট হতে অর্থ, অন্ন, বস্ত্র বা অন্য কোনো দ্রব্যের প্রাপ্তি বা আদায়ের উদ্দেশ্য। তাহলে ভিক্ষা অর্থ হচ্ছে কোনো অর্থ লাভ করবে, শিশুর দ্বারা কোনো অর্থ লাভ করবে, কোনো অন্ন মানে খাওয়া, বস্ত্র মানে কাপড় চোপড়, অন্য কোনো দ্রব্যাদি প্রাপ্তি বা আদায়ের উদ্দেশ্যে এই শিশুদের যদি ভিক্ষা করে। আসেন ভিক্ষাবৃত্তি নারী ও শিশুর কথা বলছিলাম 12 মনে হয়, তাই না? তাহলে কোনো শিশুকে প্রদর্শন বা ব্যবহার করিয়া কোনো শিশু, এই শিশু কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে, ভুল করেছি, শিশু আইনে শিশুর বয়স 18 বছরের নিচে, 18 বছর না হওয়া পর্যন্ত সে শিশু, তাতে যে বছর ছেলে হোক আর মেয়ে হোক। তাহলে কোনো শিশুকে প্রদর্শন বা ব্যবহার করিয়া প্রকাশ্য স্থানে নাচ গান, ধ্যান, গণনা, পবিত্র স্তবক পাঠ অথবা ভিন্ন অন্য কোনো কৌশল গ্রহণ করা, ভান করিয়া হোক বা না হোক। তাহলে এই শিশুদের আপনি কি করতে পারবেন না? ভিক্ষার জন্য নাচ করা যাবে না, গান করা যাবে না, গণনা করা যাবে না, পবিত্র স্তম্ভ পাঠ অথবা কলা কৌশল গ্রহণ করা যাবে না। তাহলে দেখেন কত সেন্সিটিভ জিনিস। শিশুকে দিয়ে আপনি নাচ গান, গণনা, তারপরে পবিত্র স্তবক পাঠ, মানে পবিত্র যে কোনো কিছু পাঠ করালেন, এগুলো ভিক্ষার সাথে এই কাজগুলো আপনি করতে পারবেন, কিন্তু করা যাবে না। ঠিক আছে? ভিক্ষা বলতে যে আপনি তো নাচ আসছি, আমি তো ভিক্ষা করে দিচ্ছি না, আমি তো গান গাই, আমি তো ওর ভিক্ষা করে নে, আমি ওর দিয়ে গণনা করাই, পবিত্র স্তবক পাঠ করাই, এগুলো তো আমার কোনো অপরাধ নেই। কিন্তু এটা বলছে ভিক্ষার ভিতরে এই সংজ্ঞাগুলো, এগুলো ওই একই কাজের অন্তর্ভুক্ত। কোনো শিশুর দেহের অনৈতিক প্রক্রিয়ায়, যেমন শরীরের মধ্যে ঘা সৃষ্টি করা, ক্ষত, আঘাত সৃষ্টি করা এবং শিশুর বিকলাঙ্গ পরিণত করা, এই সমস্ত কাজ করা যাবে না, আল্লাহ যেন কাউকে না করায়। তাহলে কোনো শিশুর আপনি ঘা করা, ক্ষত করা, আঘাত সৃষ্টি করা বা শিশুকে বিকলাঙ্গতে পরিণত করা, অনুরূপ ঘা বা আঘাত করা, বিকলাঙ্গ প্রদর্শন করা, এগুলো ভিক্ষাবৃত্তির মধ্যেই পড়ে, এগুলো করা যাবে না। এরপরে মাদকদ্রব্য ওষুধ সেবনের মাধ্যমে কোনো শিশুকে নিস্তেজ বা নির্জীব করিয়া রাখা বা ভিন্ন কোনো উপায়ে মৃত্যু হিসাবে সাজাইয়া রাখা। তাহলে কি করছে? মাদকদ্রব্য ঔষধ সেবন করাছেন, একটা পথ শিশু পাইছেন, শিশু যেভাবে চুরি করে যেভাবে উদ্ধার করছে, এবং বা আপনার আমার পাশার যারা 18 বছরের নিচে এমন ব্যক্তিকে মাদকদ্রব্য বা ওষুধ সেবন করার মাধ্যমে শিশুকে নিস্তেজ করে রাখা, মানে এমন ভান করালেন মাদক খাওয়া বা ওষুধ প্রয়োগ করা, দেখেন বেশি দিন বাঁচবে না, পানি খেতে পারে না, মানুষের অনেক অভিনয় করে টাকা ইনকাম করে, এই কাজ করা ভিক্ষার ভিতর পড়ে। ভিক্ষা অর্থ এই কাজগুলো ব্যবহার করছে। এমসিকিউ যখন আসবে, এই যে আমরা আলোচনা করেছি, আমি যত বই দেখে আপনারা দেখবেন, এখানে বিশেষায়িত ব্যাখ্যা করার তেমন কিছু নাই, মানে জোরে জোরে বললে আপনাদের সহজ হবেন যে এখানে এমসিকিউ শুনছিলাম, আইন হলো শুনলি মনে থাকে ভালো। এই যারা আইসেন অনেকে, আমার জয়নাল ভাই, লিটন দোস্ত তো করে নাই, তারপরে আরিফ ভাই, এরা কিন্তু শুনি এমসিকিউ করে ভালো নাম্বার পাচ্ছে, ঠিক আছে, ব্যাপক নাম্বার, যা কল্পনাও করতে পারতেছে না যে বা এগুলো তাই পারি গেছি। আইনগুলো এরকম, আমরাও শুনছি, আপনিও শোনেন। এরপরে শিশু অর্থ শিশু বাদ, সমাজ করবে বাদ দেন, ওগুলো লাগবে না,
এরপর আসেন 3 ধারা আইনের প্রাধান্য। আইনের 3 ধারা বলছে আইনের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতা যাই কিছু থাকুক না কেন এই আইনের বিধানগুলি প্রযোজ্য হবে। এই আইনের বিধান অন্য কোনো আইনে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই কিছু থাকুক, শিশু যদি কোনো অপরাধ করে বা শিশু সংক্রান্ত যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে এই শিশু আইনি বিধান বলে ওই শিশুর জন্য প্রযোজ্য হবে। এখন শিশু বিদ্যমান কোনো আইনে ভিন্নতা যাই কিছু থাকুক না কেন এই আইনের উদ্দেশ্যকল্পে অনূর্ধ্ব 18 বছর পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসাবে গণ্য হবে। তাহলে সকল প্রকার ব্যক্তি শিশু হিসাবে গণ্য হবে। কত বছর বয়স পর্যন্ত? সকল প্রকার ব্যক্তি, মানে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ হলেও সকল প্রকার ব্যক্তি, ব্যক্তি বলছে মানে নারী পুরুষ সবার কথাই আসছে। তাহলে সকল প্রকার ব্যক্তি 18 বছর, 18 বছর অনূর্ধ্ব 18 বছর, 18 বছর যখনই হয়ে যাবে তখন আর এই শিশু সে থাকবে না। তবে জানি রাখেন, যেটা মনে পড়ে ওইটাই বলবো, শিশু যেদিন যেদিন অপরাধ সংগঠন হবে ওই দিন তার বয়স যদি 18-র নিচে থাকে তাহলে তার এই কি বলবে, তার এই শিশু আইনি বিচার হবে এবং তার শাস্তি এই শিশু আইনে হবে। যদি বিচার সালিশ করতে দেরি হয়ে যায়, 20 বছর বা 19 বছর পড়ে যায় বয়স, তাতে সমস্যা নাই। তার এই অপরাধের ক্রিয়া বা যেদিন তিনি অপরাধের সংগঠন করছিলেন সেদিন তার বয়স যখন 18 বছর পূর্ণ হয় নাই ওই দিনে তার বিচার কার্যক্রম বা ওই অপরাধের কারণে শিশু আইনেই তার বিচার হবে। অধ্যায় 2 প্রফেশনাল কর্মকর্তা নিয়োগ ও তাহাদের দায়িত্ব কর্মকর্তা। প্রফেশনাল নিয়োগ কর্মকর্তা আমরা হেডলাইন শিরো নাম করে আর মাঝে মাঝে দাগ দুগ দেওয়া ছিল, ওইগুলো আমি আপনাদের সাথে পড়ব। প্রফেশনাল কর্মকর্তা, হ্যাঁ, এগুলো কি আমাদের দরকার আছে? প্রফেশনাল কর্মকর্তা হলো এই আইনের অধীনে দায়িত্ব পালন করার জন্য সরকার ক্ষেত্রময় প্রত্যেক জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকা এক বা একাধিক প্রফেশনাল কর্মকর্তা নিয়োগ দেবেন ও সরকার দিক দিয়ে। 6 নম্বর হচ্ছে প্রফেশনাল কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। উনি কি কি দায়িত্ব পালন করবে এগুলো আমাদের কোনো আসে না। জাতীয় শিশু কল্যাণ বোর্ড এবং ওয়ার কার্যাবলী। শিশু কল্যাণ বোর্ডের কার্যাবলীতে আমরা কি করব? কত ভালো ভালো প্রশ্ন অধিক আছে। জেলা জেলা শিশু এরপরে কি শিশু, এগুলো আমরা পড়ি নাই। উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও উহার কার্যাবলী। উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও উহার কার্যাবলী এর কয়টা বলি? উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও উহার কার্যাবলী। এমসিকিউ, প্রত্যেক উপজেলার নির্বাচিত সদস্যগণের সমন্বয় উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও উহার একটি বোর্ড গঠিত হইবে। এতে কিরা কিরা কাজ করে খেয়াল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি সভাপতি হবেন। তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচনী না, নির্বাহী। আমাদের অনেকে সেদিন আমি এবির পড়াতে যা দেখছিলাম, ওই নির্বাহী আর নির্বাচনী অফিসার কিন্তু অনেক ডিফারেন্স। তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি সভাপতি হবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা, এরপরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদকৃত মনোনীত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। এই উমোটা মনে রাখবেন, আমাদের এই উমোর কথা আছে। তাহলে উপজেলা পর্যায়ে যদি পুলিশের কোন কর্মকর্তা দায়িত্ব থাকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাৎকর্তৃক মনোনীত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। তাহলে উপজেলা পর্যায়ে পুলিশের কোন অফিসার এই বোর্ডের সদস্য থাকেন? বোর্ডের সদস্য থাকেন পুলিশ সুপার, সার্কেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, তখন দেবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই যে এইরকম পুলিশ যেটা আছে সেটা একবার মাঝে একটা পারি ধরবেন, ঠিক আছে? আরো করা লাগবে না, তো সময় নেই বোর্ডের, কারণ পরীক্ষা আসতেছে। আমরা যে বিশেষ পাস কোর্স চালু করতে চেয়েছিলাম তা দরকার নেই, দ্রুতই পড়া শেষ হয়ে যায়, সবাই নিয়ে প্রেশার নেবেন না, এতে নিয়ে কোনো টেনশন নেই। এমসিকিউটা আলোচনা করবো, আর বিশেষ এই পিআরবি শেষ হলেই এখানেই সবাই একসাথে পথ চলবো। আল্লাহ যদি দেয় প্রতিদিন 10-5টা করে প্রশ্ন হুবহু আলোচনা হবে, ঠিক আছে? এই শেষ করতে পারিনি, এই জন্য এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে বোর্ডের মনোনীত কর্মকর্তাদের মেয়াদকাল, এই বোর্ডের কর্মকর্তার মেয়াদকাল 2 বছর পর্যন্ত স্থায়ী পদে অধিকারী থাকবেন। এই বোর্ডের শিশু আইনের মনোনীত কর্মকর্তাদের মেয়াদ 2 বছর, 2 বছর, ঠিক আছে? এগুলো আসবে না, যেটা আসবে না এটি খেয়াল করেন। 13 নম্বর দ্বারা পদ্ম মনে লাগবে, ভালো লাগবে, এটা আমাদের কাম, ঠিক আছে? অধ্যায় 4 শিশু বিষয়ক ডেস্ক, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। এর 100, 113 আর 14 আর পড়ান বইয়ে পড়বেন, ভুলে যাওয়ার কিন্তু কোনো অপশন না ভাই। 15, 13, 14, 15
এইটা আমাদের মূল পড়া। তাহলে ওদিকে এমসিকিউ পড়লাম, এখন আসেন শিশু ডেস্ক। শিশু ডেস্ক আর পুরোপুরি পড়ে এরপরে আলোচনা করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টরের নির্মাণায় এমন একজন কর্মকর্তার দায়িত্ব প্রদানক্রমে একটি শিশু বিষয়ক ডেস্ক গঠিত হয়। আপনারা থানায় গেছেন আমার বিশ্বাস সবাই, প্রত্যেক থানায় আলাদা রুম এই শিশু বিষয়ক ডেস্ক আছে, খেয়াল করবেন। এবং এইখানে এর কার্যক্রম খুব সুন্দর, ঠিক আছে। কোনো শিশু আসলেই তার জন্য যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকে, এএসআই থাকে, এবং যদি না থাকে সেই ক্ষেত্রে হলো পুরুষ সাব ইন্সপেক্টর আসেন, ভিতরে যা পড়ি সব আছে। তাহলে প্রত্যেক থানায় অলরেডি আমাদের এই শিশু বিষয়ক ডেস্ক আছে। তবে শর্ত থাকে যে কোনো থানার মহিলা সাব ইন্সপেক্টর কর্মরত থাকলে উক্ত ডেস্কে এর দায়িত্ব প্রদানের ক্ষেত্রে তার অগ্রাধিকার থাকবে। কোনো থানায় যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকে তাহলে ওই সাব ইন্সপেক্টর ওই ডেস্কের দায়িত্বে থাকবে। এখন আসেন ডেস্কের দায়িত্বে কে থাকবেন? থানার তদন্তকারী মহিলা অফিসার, থানার সাব ইন্সপেক্টর, থানার সার্কেল বা থানার সিনিয়র জুনিয়র এএসআই এরকম থাকতে পারে। মনে রাখবেন থানার সাব ইন্সপেক্টর। অনেক আছেন র্যাঙ্ক বড়দের, ফট করে ওনার গুঁতো মারবেন না, আইনি যা আছে তাই, আইনি যা আছে ওইটাই, ঠিক আছে। স্যার বড় আছে, সম্মান আছে, কিন্তু মহিলা বিষয়ে যদি তদন্তকারী কর্মকর্তা হয় উনি কিন্তু ডেস্কের দায়িত্বে থাকে না, উনি তদন্তকারী। আর এই অফিসার ইনচার্জ তো অফিসার ইনচার্জ হতে পারে মহিলা, কিন্তু ওনার কাজ না, আলাদা সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকবেন, ঠিক আছে। তাহলে উপধারা একে উল্লেখিত শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসাবে অভিহিত হবে। তাহলে যে নারী সাব ইন্সপেক্টর বা পুরুষ নারী না থাকলে কে পুরুষ দায়িত্ব পালন করবে। তাহলে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কি নামে ডাকা হবে? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে যিনি থাকবেন তাকে কি ধরনের কর্মকর্তা বলা হবে? নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, উপরের সবগুলাই তখন শিশু আইন উল্লেখ করে আসবেন। এমসিকিউ কিন্তু সাল উল্লেখ করে আসে, মনে করেন না কোনো 2013 সালের শিশু আইনের অনুযায়ী শিশু ডেস্কের যিনি দায়িত্বে থাকবেন, যে পুলিশ শিশু ডেস্কের দায়িত্বে থাকবেন তাকে কি নামে অভিহিত করা হয়? পুলিশ কর্মকর্তা। তারপরে নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, তারপর উপরে সবগুলা আপনি লিখবেন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। তাহলে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে যিনি থাকেন, তিনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসাবেই অভিহিত হবেন। সুন্দর কথা দেখছেন, কতখানি এমসিকিউ, এইগুলো আমাদের লাগবে, এইগুলোর থেকে আমাদের আসবে। তাহলে প্রত্যেক থানায় একটা করে শিশু বিষয়ক ডেস্ক থাকে, এই থানায় দায়িত্বে এই শিশু বিষয়ক ডেস্কে দায়িত্ব কিনা থাকবেন। যদি একজন মহিলা সাব ইন্সপেক্টর থাকেন তিনি তার অগ্রাধিকার ভিত্তিকে দায়িত্ব পালন করবেন বা থাকবেন, তিনি আর অটোমেটিকই পাবেন, ঠিক আছে। আর যদি মহিলা সাব ইন্সপেক্টর না থাকে অন্য কোনো পুলিশ সাব ইন্সপেক্টর দিয়েই দায়িত্ব পালন করা হবে। এবং এই ডেস্কের যিনি দায়িত্ব থাকবেন, যে পুলিশ কর্মকর্তা দায়িত্বে থাকবেন তিনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত হবেন। আসেন 13 পড়লাম। 14 শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। তাহলে শিশু বিষয়ক একজন পুলিশ কর্মকর্তা যা আছে ইনার দায়িত্ব আর কর্তব্য কি? এই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব আর কর্তব্য। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য খেয়াল করেন। 1, শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি বা রেজিস্টার সংরক্ষণ করা। আমাদের থানায় আমি চাকরি করে দেখছি, সমস্ত থানায় আছে এই শিশুদের জন্য আলাদা আছে নথি বা রেজিস্টার আছে, ওদের জন্য আলাদা নথি এবং রেজিস্টার আছে, আলাদা তাক আছে ওদের জন্য সুরক্ষিত সব। তাহলে শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি বা রেজিস্টার সংরক্ষণ করা লাগবে। তারপরে কি এটা কিরা করবে? এটা করবে যে নারী ও শিশু বিষয়ক যিনি দায়িত্বে থাকবেন উনি। এরপর আসেন খতে কিন্তু মেলা কথা বলছে, আমরা রিডিং পড়বো, কিন্তু আপনার যদি প্রশ্ন এসে যায় অবশ্যই এতখানি লিখবেন না, শর্ট লিখবেন। 14 ক খ গ যে লিখবেন, এই খর পরে সরওয়া সরেয়া রস্যই এগুলো যদি পড়তে জানে ফেলি তাহলে আরা যাবেন। আর এত লেখা লাগে না, আপনাদের তো আমি প্যাটার্ন শিখাইতেছি, এত লেখা লাগবে না। কোনো শিশু থানায় আসিলে, শিশুকে থানায় আনা হলে, তাহলে কোনো শিশু যদি স্বেচ্ছায় থানায় আসে অথবা কেউ নিয়ে আসলো, আনার রাস্তা দুটি।
যদি কোনো শিশু থানায় আসিলে, শিশু স্বেচ্ছায় যদি থানায় আসে অথবা শিশুকে থানায় নিয়ে আনান করা হলো, তাহলে শিশু আসার রাস্তা কয়টা? দুটি। শিশু আসার রাস্তা দুটি। একটা হচ্ছে তিনি শিশু সরাসরি আসছেন অথবা শিশুকে অন্য কেউ নিয়ে আসছে। এই দুই ধরনের ব্যক্তিকে প্রফেশনাল কর্মকর্তাকে অবহিত করবে। প্রফেশনাল কর্মকর্তাকে অবহিত করবে। কিরা করবে? এই যিনি ডেস্কের দায়িত্বে আছেন উনি প্রফেশনাল কর্মকর্তাকে অবহিত করবে। এপাশে প্রফেশনাল কর্মকর্তা পড়তে যা পড়ি নাই তা দরকার নেই, আছে প্রফেশনাল কর্মকর্তা হলো 5 দ্বারা, প্রফেশনাল কর্মকর্তা 5 দ্বারা। এরপরে শিশুর মাতা পিতা এবং তাদের উভয়ের অবর্তমানে শিশুর তত্ত্বাবধানকারী অভিভাবক। এ স্বাভাবিক জিনিস, শিশুর পিতা মাতা বা উভয়ের অবর্তমানে শিশুর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ আইনানুগ বৈধ অভিভাবক। আইনানুগ বৈধ অভিভাবক যারা দত্তক নেছে, আদালত যাদেরকে দায়ভার দিয়েছে, ঠিক আছে, যাদের উপর দায়িত্ব দিচ্ছে, এই সমস্ত ব্যক্তি ক্ষেত্রের মধ্যে বর্ধিত পরিবারের সদস্যকে অবহিত, মানে এতেও যদি না হয়, পিতা মাতা পাওয়া যাচ্ছে না, তারপরে উভয়ের অবর্তমানে তার তত্ত্বাবধানকারী শিশুর তত্ত্বাবধানকারী ব্যক্তি, এরপরে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ কোনো বৈধ অভিভাবক, একেও যদি না পায় ক্ষেত্রের মধ্যে বর্ধিত পরিবারের সদস্যকে অবহিত করা, বিস্তারিত তথ্যগুলো আদালতে হাজির করার জন্য তারিখকে জ্ঞাত করা, তাকে জ্ঞাত করবেন, ঠিক আছে, জানাবে। তাহলে এই শিশু যে আপনি থানায় আসছে বা নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাদের কাছে কি বাংলা পড়বে, যখন থানায় আসছে বা নিয়ে আসছে তখন এই শিশুর পিতা মাতা অভিভাবক, তারপরে তত্ত্বাবধানকারী বা যে সেখান থেকে কোনো জায়গাতে সরকার দায়িত্ব রাখছিলেন সেখান থেকেও তো সে পলাতে পারে, পাড়া থানা, তাহলে সেখানে অবগত করতে হবে যে আপনার এই শিশু আমাদের থানার এখন হেফাজতে আছে। তাৎক্ষণিক মানসিক পরিষেবা প্রদান করবেন। ওই শিশুকে এমনভাবে পরিষেবা দেবেন সে যেন বুঝতে না পারে, তাৎক্ষণিক মানসিক পরিষেবা, ও যেন বিকলিত বা অস্বস্তি বোধ না করে যে আমি বিপদে পড়ছি, ঝামেলায় পড়ছি, এরকম কোনো সেবা দেওয়া যাবে না। ওকে স্বাভাবিক রাখবেন, ওকে নিরাপদে রাখবেন। নাম্বার প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, শিশু যখন আসছে শিশুকে দেখবেন যদি অসুস্থ হয়, জ্বর হয় বা গা গরম লাগে, তাহলে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনে ক্লিনিক বা হাসপাতালে প্রেরণ করবেন। প্রয়োজনে ক্লিনিক বা হাসপাতালে নিয়ে তার সেবা দেওয়া লাগবে। এই কথা তো আমরা পিআরবিতে পড়ছি, করবো না? যদি কোনো লোক অসুস্থ হয় আমাদের পুলিশের 312, এই কথাগুলো যেমন যে 46-এ যেমন আমরা এই যে সংশোধনীগুলো দেখি, এগুলো কিন্তু আমাদের কাজের একটা অংশ, ইদানিং ইমেইল SMS বন্ধুকে বলা, এইগুলো একটু যোগ হয়েছে আর কি। বাকিগুলো কিন্তু আমরা পিআরবি এবং বাস্তবের সাথেও কাজগুলো করতাম। পরিদর্শন যারা পড়ছেন বসছেন আমার কথা। এরপরে আছে শিশুর মৌলিক চাহিদা পূরণ করিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিশুর মৌলিক চাহিদা, খাদ্য আছে, বস্ত্র আছে, ঠিক আছে, খাদ্য বস্ত্র দিয়ে খেয়াল করবেন। ও ক্লান্ত হলে ঘুমের ব্যবস্থা করে দেবেন। এরপর মানে এগুলো হচ্ছে মৌলিক চাহিদা, মৌলিক ক্লান্ত ঘুমাসে পড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ওটা দেখা গেলে যেন বসে কিছু সময় রেস্ট নিতে সুস্থ হবে, তাই না? এটা মৌলিক চাহিদা, শিশুর মৌলিক চাহিদা, এগুলো আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে এখন কি লিখবেন? কোনো শিশু থানায় আসলে বা আনা হলে তাকে কি করা লাগবে? কোনো শিশু থানায় আসলে বা আনা হলে তার পিতা মাতাকে, প্রফেশনাল কর্মকর্তাকে খবর দেওয়া, পিতা মাতা বা অভিভাবককে সংবাদ দেওয়া, তার চিকিৎসা করা এবং তার কি করা, তার মানসিক মৌলিক চাহিদা পূরণ করা। তাহলে 1 থেকে 2 লাইন দেখলেই ওই এই যে 5টা পয়েন্ট দিয়েছে আপনি তা পারবেন। 5টা পয়েন্ট দিয়েছে, প্রত্যেকে 4টা করে নিয়ে লিখবেন যখন আসবে। এইটি কিন্তু আসতে পারে, এর আগে একবার আসছেও। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব, শিশু আইন 2013 অনুসারে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কি, তখন এই ডেতে লিখবেন। আর ধারা সহ সাল সহ উল্লেখ আসবেন। সাল সহ এই মাইনর অ্যাক্টেতে প্রশ্ন হয় বেশি, 90% যদি মাইনর অ্যাক্টেতে প্রশ্ন হয় অবশ্যই তার সার উল্লেখ করে সাররা প্রশ্ন করে, ঠিক আছে। এরপরে আসেন গ নাম্বার হলো সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করা হবে। সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করা হয়েছে কিনা নির্ধারণ করিবার ক্ষেত্রে শিশুর জন্য নিবন্ধন সনদ। তাহলে এই সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করা হয়েছে কিনা এই নির্ধারণ করার জন্য শিশুর জন্ম কি শিশুর জন্য নিবন্ধন সনদগুলো মেলা প্রকার আসেন পাওয়া যাবেন। তার সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য দলিলাদি পর্যালোচনা করা হয়েছে কিনা তদ বিষয়ে লক্ষ্য করবেন। তাহলে 3 নম্বরে কি বলছে, যে শিশুকে থানায় নিয়ে আসলেও বা আসছে ওই শিশুর বয়স নির্ধারণ করবেন। এই বয়স কি করেন, তার কিন্তু যে টিকার কার্ড থাকে,
টিকার কার্ড থাকে, জন্ম নিবন্ধন থাকে, একটা শিশু আর প্রাইমারি পড়তে পারে, এগুলো যখন থাকে না তাহলে দলিলাদি পর্যালোচনা করা হয়েছে কিনা এই বিষয়ে আপনি খেয়াল করবেন। এইগুলো যে পর্যালোচনা, দলিলের বিষয় কি, তার নিবন্ধন সনদ, জন্ম টিকার জন্য প্রত্যেক শিশুরই কিন্তু নিবন্ধন করে, ওটা জন্ম নিবন্ধন না, ওটা নিবন্ধন সনদ। তাহলে এই নিবন্ধন সনদ কিন্তু জন্ম নিবন্ধন না। আর জন্ম নিবন্ধন তো আছেই, এরপরে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া, এরকম যে তার সনদ থাকে, সেই সনদ, এই দলিলগুলো পর্যালোচনা করে দেখবে শিশুর বয়স সঠিক লেখছে কিনা। এরপরে আসেন নাম্বার 4, প্রফেশনাল কর্মকর্তার সহিত যৌথভাবে শিশুর বিরুদ্ধে আনিত অভিযোগ মূল্যায়ন পূর্বক বিকল্প পন্থা অবলম্বন এবং সম্ভাবনা যাচাই পূর্বক জামিনের ব্যবস্থা গ্রহণ করবেন। প্রফেশনাল কর্মকর্তার সহিত যৌথভাবে শিশুর বিরুদ্ধে, মানে যিনি প্রফেশনাল কর্মকর্তা, পুলিশ কর্মকর্তার কাজ, উনি প্রফেশনাল কর্মকর্তার সাথে আলোচনা করে শিশুর বিরুদ্ধে যে আনিত যদি অভিযোগ গঠন করা থাকে, আনিত অভিযোগ গঠন হয়ে যায়, তাহলে তাকে জামিন কিভাবে করা যাবে এই জামিনের ব্যবস্থা করবে পুলিশের এই ডেস্কের দায়িত্বে যিনি, এবং এটা এই প্রফেশনাল কর্মকর্তার সাথে যৌথভাবে আলাপ আলোচনা করে শিশুকে জামিনের। তাহলে 5 এই 4 কি লিখবেন, পুলিশ অফিসার প্রফেশনাল কর্মকর্তার সাথে আলোচনা করে বা জামিনের ব্যবস্থা করবেন। অত লিখবেন না, 4 লিখবেন, পুলিশ অফিসার জামিনের ব্যবস্থা করবেন, পুলিশ অফিসার বা প্রফেশনাল অফিসার জামিনের ব্যবস্থা করবেন। কাকে করবে, মানে শিশু আইনি শিশুকেই করবে, শর্ট করে লেখার সময় এরকম। এবার বিকল্প অবলম্বন বা অন্য কোনো কারণে জামিনে মুক্ত প্রদান করা সম্ভব না হলে, মানে এই শিশুকে বিকল্প পন্থা অবলম্বন করা লাগবে। কোনো কারণে শিশুকে জামিন করা যাচ্ছে না বা আদালত জামিন দিচ্ছে না, বিকল্প পন্থা তখন অবলম্বন করবেন কি, বিকল্প পন্থা অবলম্বন বা কোনো শিশুকে জামিন মুক্ত প্রদান করা না হইলে আদালত প্রথমত হাজিরের পূর্বে সংশ্লিষ্ট শিশুকে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা করা। তাহলে বিকল্প পন্থা অবলম্বন বা কোনো কারণে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হইলে আদালতের প্রথম হাজিরের পূর্বেই সংশ্লিষ্ট শিশুকে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা করা, মানে আদালতে হাজির করার পূর্বেই এই সংশ্লিষ্ট শিশুকে নিরাপদ হেফাজতে প্রেরণের ব্যবস্থা করবেন। কোথায় করবেন, বিকল্প পন্থা অবলম্বন করবেন। কারণ আপনি প্রথমে যে জামিন করাতে পারেন নাই, জামিন দেয় নাই, তাহলে আপনি কি করেন, বিকল্প পন্থা অবলম্বন করবেন এবং জামিনের মুক্তি যদি না হয় সেক্ষেত্রে আপনি আদালতে প্রথম হাজির করার পূর্বেই শিশুকে সংশ্লিষ্ট নিরাপদ স্থানে প্রেরণ করবেন। মূল কথা হলো শিশুকে জামিন না হলে নিরাপদ প্রেরণ করা, শিশুর জামিন না হলে নিরাপদ স্থানে প্রেরণ করা, এতটুকু লিখবেন, অত পেঁচা পুষে লিখবেন না, ঠিক আছে? অত 3 লাইন লিখতে গেলে সময় নেই। এটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু মুখস্থ করে নেবেন, শর্ট করে মুখস্থ করেন, আমি যদিও বলতেছি এমসিকিউ আসতে পারে তাই। 4 নাম্বার, প্রতি মাসে শিশুর মামলার সকল তথ্য প্রতিবেদন আকারে থানা হইতে নির্ধারিত ছকে প্রফেশনাল কর্মকর্তার নিকট, পুলিশ সুপারিনটেন্ডেন্টের নিকট এর কার্যাবলী, পুলিশ সুপারিনটেন্ডেন্ট এর কার্যালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তর ক্ষেত্রমতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির নিকট প্রেরণ করবেন। এখন দেখেন এখানে এমসিকিউ মেলাগুলো, প্রতি মাসে এই শিশু বিষয়ে যে প্রতি মাসে একটা প্রতিবেদন দেবেন, পুলিশ কর্মকর্তা কয় মাসে একটা প্রতিবেদন দেবেন, 2 মাসে, 3 মাসে, 1 মাসে, না 1 বছরে, তাহলে প্রতি মাসে, 1 মাসে দেন, যদি 1 মাস থেকে 1 মাস, প্রতি মাস। তাহলে পুলিশ কর্মকর্তা ডেস্কের যিনি দায়িত্বে থাকেন তিনি প্রতি মাসে একবার এই প্রতিবেদন দেবেন। প্রতি মাসে শিশুর মামলার সকল তথ্যের প্রতিবেদন আকারে থানা হইতে নির্ধারিত ছকে এই প্রতিবেদন দেবেন। কিভাবে, তার সাদা কাগজের উপর লেখে, না কোনো রো এবং কলাম করা কাগজের উপর, না নির্ধারিত ছকের উপর, যে উপরে সবগুলাই নির্ধারিত ছকের উপর দেবেন। নির্ধারিত ছকের উপর এই করবেন, এই প্রতিবেদন পাঠাবেন, নির্ধারিত ছকের উপর পাঠাবেন, প্রেরণ করবেন। কার নিকট দেবেন, প্রফেশনাল কর্মকর্তার নিকট দেবেন। কার নিকট দেবেন, এই ডেস্কের দায়িত্ব থাকা অফিসার প্রফেশনাল কর্মকর্তার নিকট দেবেন, সুপারিনটেন্ডেন্ট নিকট দেবেন, পুলিশ সুপারিনটেন্ডেন্টের নিকট, তার কার্যালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তর, মানে পুলিশ হেডকোয়ার্টারের ক্ষেত্র মতে জেলার আইন সহায়তা প্রদান কমিটির নিকট প্রেরণ করবেন। তাহলে জেলার যে আইন সহায়তা কমিটি আছে, আপনারা জানেন লিগাল এইড নাকি আইন সহায়তা কমিটিকে আমার ভালো জানা নেই, লিগাল এইড আর আইন সহায়তা কমিটি কি এক নাই ভাই, কেউ জানেন?
কেউ জানেন এই যে লিগ্যাল এইডস আর আইন সহায়তা প্রদান কমিটি কি এক নাকি? কে জয়? যাক, এগুলো সংক্ষেপে বলে দেন, শুনে নেন। আমি কিন্তু লিগ্যাল এইড জানি, কিন্তু আমি এই জেলা আইন সহায়তা প্রদান কমিটি নিকট প্রেরণ আমার এই যাত্রা জানা নেই। আদালত ছাড়া কিন্তু কোর্টে একটা ই আছে, লিগ্যাল এইড ই আছে জানেন। ওইখানে গেলে পরে সব শ্রেণীর লোকেরই আদালত কিন্তু মানে বিচার সালিশ করে, বিচার সালিশ করে তাৎক্ষণিক বিচার। ওই ওই এই ধরেন যে ই আছে না, যে আমরা সাক্ষ্য আইনি পড়ছি না, ওই 5 জায়গা আইন চলে না, ওইখানে কিন্তু সাক্ষ্য আইন প্রয়োগ করে না। ঠিক আছে, স্বাভাবিকভাবে যে কিভাবে কি হয়েছে, জায়গা জমি বা স্বামী স্ত্রী বা ভাই বোনের যে মারামারি, দেখা গেছে আমরা মামলা করবো না, লিগাল এড অভিযোগ করব, ওইখানে অভিযোগ করলে ওইখানে জজ বিচার করে। ঠিক আছে, ওই স্যারে ডাকে ডাকে দুই পার্টি শুনিয়ে, যদি কেউ আইনজীবী ধরলো না ধরলে পারেও সমস্যা নেই। ঠিক আছে, পানি খানি। তারপরে প্রতি মাসে পুলিশ অফিসার কি করবে? প্রতি মাসের পুলিশ অফিসার একটা প্রতিবেদন দেবে। এই প্রতিবেদন কার কাছে দেবে? পুলিশ প্রফেশনাল কর্মকর্তা পুলিশ সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে যাবে এবং জেলা আইনজীবী সহায়তা সমিতির কমিটির নিকট প্রেরণ করা হবে। এবার বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি বা নির্ধারিত দায়িত্ব পালন কি? এই দায়িত্বের সাথে তার আরো যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। উপরোক্ত কার্যাবলী সম্পাদন প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। এই কার্যাবলী সম্পাদন করার জন্য যদি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার দরকার হয়, তাহলে এই শিশু বিষয়ক ডেস্কের এই কর্মকর্তা করবেন। আমরা এই দুনিয়ার আইন এনে আছে মানে 90টা না 80টা আইন আছে, এত পড়বো না আমরা, 3টে পড়বো, আরো পড়বো, আরেকবার করবো, দাঁড়ান। এবার কিভাবে লিখবেন তাই বলি। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি আলোচনা করেন। শিশু বিষয়ক ডেস্কের দায়িত্ব থাকেন তার কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করেন। শিশু বিষয়ক ডেস্কের কর্মকর্তা কি কি দায়িত্ব পালন করে থাকেন, এরকম যে প্রশ্নে আসুক মনে করবেন এটা 14, 13, 14, 15 ভিতরে আমাদের সীমাবদ্ধ, তাহলে 14 দ্বারা শিশুর জন্য আলাদা পৃথক এই শিশুর ডেস্কের দায়িত্বে থাকবেন। 1 নম্বর লিখবেন পৃথক নথি বা রেজিস্টার করবেন। দুটি কথা শেষ, পৃথক নথি বা রেজিস্টার করবেন। 2 নম্বরে কি? শিশু থানায় আসলে বা আনা হলে প্রফেশনাল কর্মকর্তা অবহিত করবেন, তার পিতামাতাকে জানাবেন এবং পিতামাতা বা অভিভাবক আইনানুগ অভিভাবককে জানাবেন, তাকে অসুস্থ হলে সেবা দেবেন এবং তার মৌলিক চাহিদা পূরণ করবেন। 5 কথায় সারি দেবেন। ঠিক আছে, এবার গ নাম্বার, শিশুর বয়স নির্ধারণ করার জন্য তিনি সনদ দেখবেন। তিনি সনদের ঠিকমতো শিশুর বয়স নির্ধারণের জন্য সনদ দেখবেন। শিশুর বয়স নির্ধারণের সনদ দেখবেন, এটুকু লাগবে। শিশুর বয়স দেখার জন্য বা নির্ধারণের জন্য সনদ দেখবেন। 4 নম্বরে লিখবেন এই শিশুকে জামিনের ব্যবস্থা করবেন। 4 নম্বর হলো শিশুকে জামিনের ব্যবস্থা করবেন। সহজ করে লিখবেন প্রফেশনাল কর্মকর্তার সহিত আলোচনা করে শিশুকে জামিনের ব্যবস্থা করবেন। শর্ট করে দেবেন, শিশুকে জামিনের ব্যবস্থা করবেন। নম্বর হলো যদি জামিনের ব্যবস্থা না হয় বিকল্প পন্থা অবলম্বন বা তাকে নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করবেন। তাকে নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করবেন। 6 নম্বরে কি লিখবেন? প্রতি মাসে এই ডেস্কের প্রতিবেদন পাঠাবেন। প্রতি মাসে ডেস্কের প্রতিবেদন পাঠাবেন পুলিশ সদর দপ্তরে। প্রফেশনাল মূল্য কল্যাণ এবার লিখবেন না। ঠিক আছে, প্রতি মাসে শিশুর প্রতিবেদন দেবেন পুলিশ সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে। আরো 2টি বাদ। ঠিক আছে, এরপরে 6 নম্বর লিখবেন নির্ধারিত দায়িত্ব পালন করবেন। বর্গীয় জ লিখলেন উপরোক্ত কার্যাবলী সম্পাদনে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। এইভাবে লিখবেন। তাহলে এই যে দেখেন কত বড় লেখা, এত যদি আপনি বই দিয়ে বা লিখতে যান তাহলে কিন্তু হবে না। মূল লেখাপড়ার বৈশিষ্ট্য এরকম। মূল এই জন্য অনলাইন ছোট করে লিখবেন। এখন আসেন 15 দ্বারা পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন বা পৃথকভাবে প্রস্তুত বা আমলে গ্রহণ। এটা কি করেছে খেয়াল করেন। পুলিশ রিপোর্ট আমরা কিন্তু ওই সিআর ভিত্তিতে পড়েছি, পুলিশ রিপোর্ট পিআর ভিত্তিতে পড়বো। তো এখানে কিরকম বলছে আসেন খেয়াল করি। ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না কেন,
কোনো অপরাধ সংগঠনের প্রাপ্তবয়স্ক ব্যক্তি মানে পূর্ণবয়স্ক ব্যক্তি 18 পার করে ফেলাইছে, শিশু জড়িত থাকলে, প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু জড়িত থাকলে পুলিশ রিপোর্ট, জিআর মামলার ক্ষেত্রে এবং ক্ষেত্রময় অনুসন্ধান প্রতিবেদনে সিআর মামলার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং শিশুর জন্য পৃথকভাবে প্রস্তুত করিয়া দাখিল করিতে হবে। মূল বাংলা হলো, এই যদি অপরাধ এই শিশু আর বয়স্ক লোক একসাথে করে, ধরেন আমি আমার ছেলের সাথে যেটা অপরাধ করে ফেলাইছি, কিন্তু আমার ছেলে তো বুঝুক আর না বুঝুক ওর বয়স কম, বাপের সাথে আছে কি নাই? এখন তো আর আমরা একটা অপরাধ করছি, এখন ধরেন চুরি করে আর ডাকাতি করি, তাহলে আমার চুরি ডাকাতির বিচার হবে, আমার চুরি ডাকাত দ্বারা মামলা যাবে। কিন্তু আমার সন্তান যখন ছোট, তাহলে ওর কি করা লাগবে? ওর বয়স কম, ওর শিশু আইনের অনুসারে ওর ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে আলাদা করে ফেললো। পুলিশ রিপোর্ট করার সময় জিআর মামলা করুক আর সিআর মামলা করুক, তাহলে ওর এই শিশু আইনি বিচার হবে, আর আমার এই স্বাভাবিক ফৌজদারি যে অপরাধে আমি দণ্ডের ফৌজদারি যে অপরাধ করছি এতটুকু বলছে, ঠিক আছে? তাহলে যে পুলিশ রিপোর্ট যদি এখানে আবার 2 প্রকার পাবেন, এখানেও 2 প্রকার পেলাম। কিরকম? একটা পূর্ণবয়স্ক লোকের জন্য একরকম, আর একটা শিশুর জন্য আরেক রকম, তাই না? 2 নম্বর, ফৌজদারি কার্যবিধি আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না কেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা শিশু কর্তৃক একত্রে সংগঠিত কোনো অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে তাহাদের অপরাধ পৃথকভাবে আমলে গ্রহণ করতে হবে। এই যে কথা বলছিলাম যে অপরাধ যখন লাগবে, শিশুর জন্য আলাদা, শিশু আর পুরুষের জন্য, পূর্ণবয়সের লোকের জন্য আলাদা। সে মহিলা হোক আর 18 পার হয়েছে ব্যক্তি, 18 পার হয়েছে ব্যক্তি, 18 নিচে হলে শিশু, 18 উপরে হলে ওই ব্যক্তি পূর্ণ বয়সে হয়ে যাবে। এরপর আসেন 15 ক মামলা বিচারের জন্য প্রেরণ এবং হস্তান্তর। মামলা বিচারের জন্য প্রেরণ এবং হস্তান্তর। কোনো অপরাধ আমলে গ্রহণ করিবার পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত করা। কোনো অপরাধ আমলে গ্রহণ করার পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত করা। 1 বা ক শিশু কর্তৃক সংগঠিত অপরাধের বিচারের জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে শিশু আদালতে প্রেরণ করবেন। তাহলে এই যে মামলার ডকেট লেখলেন, অপরাধের কথা স্বীকার করে মামলা রুজু হলে শিশুর নামে এবং বড় বয়স্ক লোকের নামে, শিশুর মামলা নথিপত্র শিশু আদালতে যাবে, শিশুর মামলা কপিগুলোকে শিশু আদালতে প্রেরণ করবেন। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তি কর্তৃক সংগঠিত অপরাধের বিচার, খেয়াল করেন এমসিকিউ, শিশু অপরাধের নথিপত্র কোথায় যাবে? শিশুর নথিপত্র যাবে শিশু আদালতে, শিশুর নথিপত্র যাবে শিশু আদালতে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি কর্তৃক অপরাধের বিচারের জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহ এখতিয়ারা সম্পূর্ণ আদালতে, মানে বয়স্ক লোকের জন্য তিনি যে অপরাধ করছেন, তিনি যে জুডিশিয়াল এলাকার ভিতরে আছেন, তাকে বিচার করার জন্য যে জুডিশিয়াল ক্ষমতাবান, সেই আদালতে প্রেরণ করা লাগবে। মানে পূর্ণবয়স্কের জন্য সেম কায়দায়, শিশুর জন্য আলাদা। এরপরে শিশু আদালত 16 নম্বর আছে শিশু আদালত। কারণ শিশু আদালত কিভাবে হইলো? আমরা নারী ও শিশুতে পড়ছি 26-26-এর ক, তাই না? এই আদালত বা ট্রাইব্যুনাল গঠন, এইগুলো কি আমাদের আসবে আপনারা মনে হয়? আর এইগুলো এরকম প্রতি সব জায়গায় এরকম আছে, এগুলো হবে? এগুলো আসবে না ইনশাআল্লাহ, আসবে নাই, আসবেও না। 17 নম্বর হলো শিশু আদালতের অধিবেশনের ক্ষমতা। শিশু আদালতের অধিবেশনের ক্ষমতা এই ডেটু পড়েন। শিশু আদালত এমসিকিউর জন্য এই শিশুটা পড়া লাগবে না। এই 18 দ্বারা আমি পড়তেছি, আপনারা খালি শুনবেন, এগুলো আপনারা পড়া লাগবেন না। ওই সাজেশন তো দিয়েই দিলাম, এই আমার জয় প্রথমেই দিয়ে দিয়েছে 14, 15, 16 না 14, 15, 13, 14, 15। হ্যাঁ, সামনে আরো যাই, আর এদিকে এই এনে কনে কোনটা পেলাম? এটা টিকা পাইছিলাম মনে হয়, টিকা পেলাম না? পুলিশের কতদিন কনে পেলাম? ওই যে উপজেলার যেই সদস্য হলো ভারপ্রাপ্ত কর্মকর্তা, এইরকম করে অন্যান্য যে আইনগুলো পড়বেন মানে রাখ, বেশিরভাগ এরকম করে পড়বেন, যেগুলো পুলিশ কেন্দ্রিক ওইটা পড়বেন, ঠিক আছে? এছাড়া এগুলো যদি দিন করে পড়েন, সেই এই শিশু আইন পড়তে অন্য আইন আর পড়া হবে না। এই একই জাতীয় কথা অনেক জায়গা থাকে। হ্যাঁ, এরপরে শিশু আদালতের অধিবেশন ও ক্ষমতা 1, 2 বিলুপ্তি হয়ে গেছে। 3 শিশু আদালত বিধি দ্বারা নির্ধারিত স্থান, দিন বা পদ্ধতিতে উহার অধিবেশন অনুষ্ঠিত হবে। শিশু আদালত বিধি দ্বারা, শিশু আইনের যে বিধি করছে যে আদালত, শিশু আদালত পড়ছিলাম, ওরা দিন ও পদ্ধতি উহার অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে শর্ত থাকে যে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত শিশু আদালতের বিচারক, এগুলো আমাদের পড়া লাগবে না। তারপর এটা কিছু বলি, এই শিশু আদালত যেখানে হবে, এই কাঠগড়ায় কিন্তু লাল শালু, এই কাঠগড়ায় লাল শালু আছে না, এটা ব্যবহার করা যায় না। মানে যে আদালতে এখন লাল পতাকা থাকে না, এবং শিশু আদালতে বাংলা করে পড়ে, এত রিডিং করার সময় নেই।
কাঠগড়া, এই শিশু আদালত ছেড়ে কাঠগড়ার সিস্টেম যেন না থাকে, তারপরে লাল সালুগিরা না থাকে, তারপরে যে পুলিশ পোশাক পরে যাওয়া, বিচারক তার পোশাক পরে আসা, এইরকম কার্যক্রমগুলো থেকে খর্ব থাকা লাগবে। এবং ওই শিশু যেন বুঝতে না পারে তার এখানে এই বিচার কার্যক্রম বা তার জন্য এই 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 পরিবেশ সৃষ্টি হয়েছে, এইগুলো খুব সেন্সিটিভ বিষয়। রিডিং পড়ে নিন, ঠিক আছে, এগুলো তেমন কঠিন কিছু না, এইগুলো বিষয় নিষেধ করা হয়েছে। তা শিশু আদালতের ক্ষমতা, শিশু আদালতের ক্ষমতা লাগবে না, শিশু আদালতের পরিবেশ এবং সুবিধাসমূহ। শিশু আদালতের পরিবেশটা কিরকম হবে এটা খেয়াল করেন। আদালত কক্ষের ধরন, সাজসজ্জা এবং আসন বিন্যাস বিধি দ্বারা নির্ধারিত হবে। তাহলে শিশু আদালতের পরিবেশ এবং সুবিধাসমূহ, আদালত কক্ষের ধরন, সাজসজ্জা এবং আসন বিন্যাস বিধি দ্বারা নির্ধারিত হবে। যে আইনি শিশু আইনে যে বিধি আছে ওই বিধি দ্বারা চলবে। এখন আসেন 2, শিশু আদালতে আসন বিন্যাস এমনভাবে করিতে হইবে যেন সকল শিশু বিচার প্রক্রিয়ায় তার মাতা পিতা, শিশুর যে বিচার কার্যক্রম চলবে ওই শিশুর মাতা পিতা বা তার আইনানুগ অভিভাবক, তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ, হ্যাঁ, বর্ধিত পরিবারের সদস্য, প্রফেশনাল কর্মকর্তা, আইনজীবী যতদূর সম্ভব সন্নিকটে বসিবেন। তার এই আইনজীবী, তার মা বাবা, তার আইনানুগ অভিভাবক বিচার চলাকালীন সময় কার নিকটে বসবেন? শিশুর নিকটে বসবেন। কত নিকটে বসবেন? তার সন্নিকটে বসবেন। শিশু আইনে খেয়াল করেন। তাহলে শিশু আদালতের আসন বিন্যাস এমনভাবে করবেন, শিশুর বিচার কার্যক্রম যখন চলবে শিশুর পিতামাতা বা তার অবর্তমানে তার তত্ত্বাবধানকারী বা আইনানুগ অভিভাবক এমনভাবে বসবেন, এমনভাবে তার কাছে অবস্থান করবেন যতদূর সম্ভব তার সন্নিকটে বসবেন, তার খুব নিকটে বসবেন। ঠিক আছে। নাম্বার 3, আদালত শিশুর জন্য উন্মুক্ত আসন সহ আদালত শিশুর জন্য উন্মুক্ত আসন করে দেবে। প্রতিবন্ধী শিশুর জন্য প্রয়োজনে বিশেষ ধরনের আসন প্রদানের বিষয়টি শিশু আদালত নিশ্চিত করবে। তাহলে এই যদি প্রতিবন্ধী শিশু হয় তার জন্য কি করবে? বিশেষ ধরনের আসনের ব্যবস্থা। এমসিকিউ, প্রতিবন্ধী শিশুর জন্য কোন ধরনের আসন ব্যবস্থা করবে? চেয়ার, টেবিল, খাট না বিশেষ আসনের ব্যবস্থা করবে? দেখো বিশেষ ধরনের আসন প্রদানের বিষয়ে শিশু আদালত নিশ্চিত করবে। ওর জন্য বিশেষ, কারণ বিশেষ প্রতিবন্ধী, ওর জন্য বিশেষ 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 ব্যবস্থাই করা লাগবে। ওর জন্য ভিআইপি চেয়ার, টেবিল, খাট দরকার হবে না। বিশেষ ধরনের আসন প্রদানের জন্য শিশু বিশেষ আদালত নিশ্চিত করবেন। আর অন্যান্য শিশুর আসনসমূহ আদালত শিশুর জন্য উপযুক্ত আসন সহ আসন করবেন, তার বসার স্থান করবেন। এরপর আসেন 4, অন্যান্য যাই থাকুক না শিশু আদালত কর্তৃক শিশুর বিচার চলাকালীন, খেয়াল করেন এমসিকিউ, শিশুর বিচার যখন চলবে আইনজীবী, একটু আগেও বলে ফেলছিলাম আমরা, এটা উঠা যাক কিন্তু মূল কথা আপনি মনে রাখবেন। শিশুর বিচার চলাকালীন আইনজীবী, পুলিশ, আদালতের কোনো কর্মচারী আদালত কক্ষে তাদের পেশাগত দাপ্তরিক ইউনিফর্ম পরিধান করতে পারবেন না। তাহলে কোন কোন ব্যক্তি শিশু আইনি বিচার চলাকালীন তাদের দাপ্তরিক পোশাক পরিধান করতে পারবেন না? আইনজীবী, পুলিশ, আদালতের কোনো কর্মচারী আদালত কক্ষে তাদের পোশাক, এই যে পুলিশ যে পোশাক পরে আপনার সামনে গড়বেন সুযোগ নাই, আইনজীবী তারা ওই পোশাক পরে আসবে, হবে না। ঠিক আছে। এবং দপ্তরিক যারা দেখবেন ওই যে কোর্টে থাকে অনেক সময় ওদের ড্রেস থাকে এরকম লাল বা সাফারি কালার থাকে, ওই ড্রেস পরে ওই শিশুর সামনে আসা যাবে না, ওই আদালত ভবনে প্রবেশ করা যাবে না। তাহলে এগুলো পরিধান করা যাবে না শিশু আইনের বিচার চলাকালীন। এমসিকিউ, এটা তো ভালোই, এগুলোই আমরা পড়ছিলাম। শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ 20 দ্বারা, খেয়াল করেন শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ, এইটা লিখে রাখবেন, এইটা কিন্তু আমাদের পড়ার ভিতরে আছে। এই 19, 20, 21 হালকা, এটা 55, এটা হলো 50% আসতেও পারে নাও পারে, বুঝছেন? এই 19, 20, 21 এই পেন্সিল কথা না আমাদের মুছিয়ে গেছে, মেলা আগের দাগ দেওয়া তো, দাগ দিয়ে তো ভাই 19, 20, 21। এখন আসেন শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। আপাতত বলবৎ অন্য কোনো আইনে আদালতের রায় বা আদেশ ভিন্নরূপ যাই কেউ থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য কল্পে অপরাধ সংঘটনের তারিখ হইবে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ। তাহলে এই শিশুর বয়স কবে নির্ধারণ হবে? অপরাধ যেদিন সংঘটন হয়েছে ওই অপরাধ সংঘটনের তারিখেই এই শিশুর বয়স নির্ধারণ হবে। অপরাধ সংঘটনের তারিখেই শিশুর বয়স নির্ধারণ হবে। বিশেষ ক্লাসে এই যে কটা আমাদের সাজেশনের পড়া ওইগুলো কব, বুঝছেন? আর এমনি রিডিং পড়তেছে, আপনারা শুনতেছেন। বয়সের অনুমান এবং নির্ধারণ,
বয়সের অনুমান এবং নির্ধারণ এদের মধ্যে দিয়ে শেষ হবে পড়া, বুঝছেন? অনুমান করে যে বলে না, অনুমান করবেন, মে প্রিজাম্পশন, শেয়াল প্রিজাম্পশন, এই 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 কিন্তু অনুমান আছে। কিভাবে বয়স অনুমান করবেন? উপযুক্ত হোক বা না হোক, উপযুক্ত হোক বা না হোক, কোনো এমন কোনো শিশুকে কোনো অপরাধের দায় বা কোনো শিশুকে অন্য কোনো কারণে ম্যাজিস্ট্রেট আদালতে বা শিশু আদালতে বা অন্য কোনো আদালতে সাক্ষ্যদানের উদ্দেশ্যে ব্যতি রেখে, মানে সাক্ষ্যদান বাদে আনয়ন করা হইলে ম্যাজিস্ট্রেট আদালত বা শিশু আদালত বা অন্য কোনো আদালত নিকট তাহাকে শিশু বলিয়া প্রতিমান না হইলে উক্ত শিশুর বয়স যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট আদালত বা শিশু আদালত শুনানি। মূল কথা বলছে কি, শিশুর বয়স নিয়ে যখন নির্ধারণ করে কাগজপাতি পায় নাই, তা এর বয়স নির্ধারণের জন্য শুনানি করবে, এর বয়স নির্ধারণ করার জন্য শুনানি করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, মেলা বড় ক্লাস হয়ে গেছে।